জলমুখী স্প্রে। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে করোনা পর্বে বাড়িতে বসেই ক্লাস করার এক অভিনব প্রয়াস বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। এখন তো স্কুল খুলে গিয়েছে, তবে যারা স্কুলে গিয়ে উঠতে পারছো না তাদের জন্য প্রতি সোম থেকে শুক্রবার ক্লাস 10 নিয়ে পড়াশোনা হচ্ছে। ছাত্রছাত্রীরা তোমরা জি 24 ঘন্টার পর্দায় প্রতিদিনই নজর রাখছো কিভাবে অনলাইন ক্লাস হবে, কিভাবে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পাঠাতে পারবে, কোন কোন বিষয় পড়ানো হবে, এরকমই নানা প্রশ্নের উত্তর তোমরা এই অনুষ্ঠান থেকেই পেয়ে যাচ্ছ। আজকে আমরা পড়বো ইংরেজি, আর যে চ্যাপ্টারটা পড়বো সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই বিষয় নিয়ে যারা তোমাদেরকে পড়াবেন তাদের সঙ্গে আসে প্রথমে পরিচয় করে দিয়ে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন মানিকতলা হাই স্কুলের শিক্ষক দেবাশিস মিশ্র। স্যার নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি দাস বসু। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। এবং তোমরা যারা টিভির ওপারে বসে রয়েছে তারা কিন্তু সরাসরি প্রত্যেক দিনই তোমরা প্রশ্ন করো, আজকেও তোমরা প্রশ্ন করতে পারবে। ফোন নাম্বার দুটো তোমাদেরকে জানিয়ে রাখি, মুখস্থ হয়ে গেছে জানি, তাও আরেকবার বলে দিচ্ছি। 40594020, 40594023, এই দুটো নাম্বারে তোমরা ফোন করো। এবং যখন ফোন করবে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট রেখে তবেই কিন্তু ফোন করবে। এবং যখন তোমরা ফোন করছো যার সঙ্গে তোমরা টেলিফোনে কথা বলছো তার সঙ্গেও তোমাদেরকে পরিচয় করে দেবো। তোমাদের ফোনের ওপারে একজন শিক্ষক থাকবেন, অনিন্দ সেনগুপ্ত, লি কলেজ হাই স্কুলের শিক্ষক আমাদের সঙ্গে থাকছেন পিসিয়ানম থেকে। তোমাদের বাছাই করা প্রশ্ন স্টুডিওতে তিনি পাঠাবেন। আচ্ছা, আমরা চ্যাপ্টারটা বলে দিয়েছি, তোমরা অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছো, আমরা পড়াশোনা শুরু করে দেবো। ম্যাডাম তাহলে শুরু করি। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগল। আচ্ছা, আগে যে ইংলিশ ক্লাসটা হয়েছিল সেখানে আমরা শেষ করেছিলাম কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে টাইটেলটা সেটাই কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, দ্য পাসিং অ্যাওয়ে। পাসিং অ্যাওয়ে ইজ আ ফ্রেজাল ভার্ব। আমরা যখন ইউজ করি যে দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট, তো ডাইডটা যদি আন্ডারলাইন থাকে তাহলে তার ফ্রেজাল ভার্বটা হচ্ছে পাসিং অ্যাওয়ে। তো আমরা টাইটেলটা দিয়ে শুরু করলাম, একটা ফ্রেজাল ভার্ব। এবার লেটস গেট টু দ্য চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে অফ বাপু হচ্ছে একটা বায়োগ্রাফি। বায়োগ্রাফিটা কি? এটা একজন নিজে লেখেন না, বাট ইটস অপোজ টু অটোবায়োগ্রাফি। ইটস রিটেন বাই অ্যানাদার পার্সন। ইট ডিসক্রাইবস অ্যান্ড ডিসকাসেস দ্য লাইফ অফ এ রিয়েল পার্সন। ইনফরমেশনগুলো সব বেসড অন ফ্যাক্টস। আর ইট প্রেজেন্টস হোয়াট দ্য সাবজেক্ট ডিড ইন হিজ লাইফ টাইম। আমরা জানি খুব ভালো ভালো বায়োগ্রাফি আছে, তোমরাও পড়েছো হয়তো, বায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম, দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। তো এইটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অফ দ্য ফাদার অফ দ্য নেশন ইজ রিটেন বাই নয়নতারা সেহগল। And এই স্মৃতি কথাটা is taken from her text is an extract from her memoir Prison and Chocolate Cake. তো আমরা এখানে দেখব যে what happens when she learns about Bapu's death and the consequences that follow. So let's get to the text. তো উনি বলছিলেন যে I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. তো উনি সন্ধ্যেবেলা চা খাচ্ছিলেন, হঠাৎ করেই she was apprised of the fact of the most shocking news that Bapu had been shot, and she was called to Birla House by an emergency telephone. She was asked to come to Birla House where Bapu's body was laid, and Bapu had been shot on his way to a prayer meeting. And she was ম্যাডাম আমি একটু ইন্টারাপ্ট করছি, এই রিলেটেড প্রশ্ন আমাদের কাছে এসছে কারণ তোমরা আমাদেরকে প্রতিদিনই প্রশ্ন করো। তো এই রিলেটেড একটা প্রশ্ন আমি একটুখানি জানিয়ে দেবো। প্রথম প্রশ্নটা আমি নিয়ে নেবো, আমি মুখেও বলছি এবং তোমরা স্ক্রিনেও সেই প্রশ্নটা তোমরা দেখতে পাবে। মালদা থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন সাদিয়া জাহান, ওয়েন অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই। এই প্রশ্নটা প্রথম প্রশ্ন আমরা পেয়েছি। ম্যাডাম একটু যদি বুঝি। হ্যাঁ, যেটা বলছিলাম যে when and how did Gandhiji die, আমরা জানি প্রথমেই তোমাদের লাইনে আছে দেখো 30th January 1948 when Bapu was on his way to a prayer meeting he had been shot. So Bapu died, তারপরে he was brought to Birla House where he breathed his last. So let's continue. Nayantara Sehgal goes on to say that she was numb with shock when she got into the car. শোকের আঘাতে উনি কিন্তু অসাড় বোধ করছিলেন, উনি এগোলেন টুয়ার্ডস বিড়লা হাউস। বিড়লা হাউসে উনি পৌঁছে দেখলেন যে গান্ধীজির রিলেটিভস ফলোয়ার্স তারা সবাই তার দেহটা ঘিরে দাঁড়িয়ে আছে।
there was still silence in the room, which is very unusual. কারণ অনেক লোক থাকলে আমরা জানি usually there is a lot of sound and there is a lot of clamor, কিন্তু এখানে there was silence in the room. ঘরের মধ্যে একটা ভীষণ নীরবতা ছিল, এটা খুব unusual, কারণ তারপরে সেখানেই গান্ধীজি কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। Words of Bapuji's death spread like fire, spread through Delhi like a flame fanned by the wind. Flame fanned by the wind, like a flame fanned by the wind, that's a simile, figure of speech. উনি বললেন নিমেষের মধ্যে যেরকম আগুন লাগলে যেরকম সে খবর আগুন ছড়িয়ে যায়, ঠিক সেরকমভাবে বাপুজি's ডেথের খবরটা কিন্তু সারা দিল্লিতে ছড়িয়ে গেল। প্রচুর লোক তারা কিন্তু বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল, তাদের প্রত্যেকের মুখটা কিন্তু আমরা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না। ইট ওয়াজ এ ব্রাউন ব্লাড অফ ফেসেস, আবছা একটা, সবার মুখগুলো আবছা হয়েছিল, তারা কিন্তু কেউ কোনো আওয়াজ করেনি। দে ডিড নট মেক আ সাউন্ড, দেয়ার প্রিভেইলড অ্যান আনইউজুয়াল ট্র্যাঙ্কুইলিটি ইন দ্য রুম। ইট ওয়াজ আনন্যাচারাল, অস্বাভাবিক একটা নীরবতা, আর মনে হচ্ছিল যেন সময় দাঁড়িয়ে গেছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তো এই রিলেটেড একটা প্রশ্ন নিয়ে আমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, কোয়েল শাহ আমাদেরকে প্রশ্ন করছে, কলকাতা থেকে কোয়েল প্রশ্ন করছে, রামজয়শীল শিশু পাঠশালা থেকে আমাদেরকে কোয়েল যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি, আপনাদেরকে পড়েও জানাচ্ছি। সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য সিন অফ বিড়লা হাউস আফটার গান্ধীজিস ডেথ। এই প্রশ্নটা কোয়েল আমাদেরকে করেছে। একটু আগে আমি সেটা বললাম যে যখন আমরা সিনটা দেখলাম, যে যখন উনি পৌঁছলেন নয়নতারা সেহগাল, উনি দেখলেন যে গান্ধীজির রিলেটিভস, ফলোয়ার্স সবাই তার বডিটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেয়ার ওয়াজ অ্যান আনইউজুয়াল সাইলেন্স, ঘরে একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল। গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। তারপরে খবরটা দিল্লিতে পুরো মানে ছড়িয়ে পড়লো, নিমেষের মধ্যে ছড়িয়ে পড়লো দিল্লিতে। প্রত্যেকটা জানলার পাশে কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়েছিল, আর দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। উনি বারবার বলছিলেন তার সময় যেন থমকে দাঁড়িয়ে গেছিল। ওকে, সো লেটস কন্টিনিউ। The people were too একটা ফোন নিয়ে আমাদের সঙ্গে একজন স্টুডেন্ট এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সাদিয়া জাহান এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। নমস্কার সাদিয়া, বলো তোমার কি প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমি সাদিয়া জাহান বলছি। আমার কোশ্চেনটা হলো, হোয়াই ডিড দ্য পিপল লুক লাইক দ্য লস্ট চিলড্রেন? আর আরেকটা হলো, ব্রিফলি ডিসক্রাইব দ্য ইমার্সন অফ গান্ধীজি's মোর্টাল রিমেইনস। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করেছো সেটা তুমি শুনতে থাকো, একটু পরে আমি ওয়াই ডিড দে লুক লাইক লস্ট চিলড্রেনে আসবো। আর যখন তোমার যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল সেটা ইউনিট 3 তে আছে, সো উইল কাম টু দ্যাট। তো ইনিশিয়ালি দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক, দে ওয়ার টু শকড টু স্পিক ইন দ্য বিগিনিং। তারপর কিন্তু দে গট ব্যাক টু দেয়ার সেন্সেস, দে কেম ব্যাক টু দেয়ার সেন্সেস। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। ওরা ধাক্কাধাক্কি করতে শুরু করলো, কারণ শুরুতে লোকে এতটা আঘাত পেয়েছিল যে তারা কিন্তু কোনো কথা বলতে পারছিল না। তারপরে যখন একটু সেন্স রিগেইন করলো, দে জসেলড উইথ ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। প্রত্যেকেই চাইছিল ফাদার অফ দ্য নেশনের একবার লাস্ট গ্লিমস পেতে, একবার লাস্ট দেখা করবে। যখন অ্যানাউন্স করা হলো যে সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বিফোর দ্য ফিউনারাল, তখন তারা একটু শান্ত হলো। এবার বলা হচ্ছে যেটা তুমি বলেছিলে যে দে লুক লাইক লস্ট চিলড্রেন। নাও লেটস লিসেন টু দ্যাট। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? যখন মানুষ কোনো প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, তখনই কিন্তু মানুষের অবস্থা হয়ে যায় ভীষণ দিশাহারা, লাইক লস্ট। উই আর লস্ট, কারণ আমরা তখন চিন্তা করতে শুরু করি যে এই যে উনি নেই, এবার আমার কি হবে। ওদেরও কিন্তু সেটাই হয়েছিল। গান্ধীজি, দ্য ফাদার অফ দ্য নেশন, ওয়াজ নো মোর। হি ওয়াজ দ্যার আইডিয়াল, দে ওয়ার দ্যার ফলোয়ার্স। এবার উইথ হিজ ডেথ ওরা কিন্তু দিশেহারা হয়ে পড়লো। দ্যার জার্নি ওয়াজ নাও, দে ওয়ার লাইক a rudderless boat, ওদের ক্যাপ্টেন নেই। সো নাও দ্যাট ওয়াজ দ্য uppermost question in their mind, what will become of me that now that Gandhiji is no more? এই শোকগ্রস্ত জনতার এটাই কিন্তু সবথেকে এখন বড় প্রশ্ন হয়ে রইল। আর দে সিমড লস্ট, দে অ্যাপিয়ার্ড লস্ট। আর নয়নতারা সেহগাল বলছেন এই প্রশ্নটা কিন্তু আমাদের মনেও আসতে শুরু করলো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস as well. As we sat there, we were still shocked, we were still unbelieving that such an incident could take place. আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। And we listened to the broadcast, রেডিওতে শুনতে শুরু করলেন যে even the people of India, the entire nation started listening to the news that Mahatma Gandhi was no more. People of India were intimated of Mahatma Gandhi's death by a radio broadcast. Bapu was no more, he was dead, he had passed away. ম্যাম একটু থামাচ্ছি, আমি স্যারের কাছেও যাবো, তবে একটা ফোন নিয়ে নেবো। একজন স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছো, বলো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সমাপন চট্টোপাধ্যায় বলছি। বলো সমাপন। আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াকিং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? স্যার ম্যাম বোঝা গেছে প্রশ্নটা? একবার রিপিট করো প্লিজ, একটু রিপিট করো।
what is the importance of walking according to the passage? আচ্ছা, ওর প্রশ্নটা স্যার এবার ডিল করে দেবে। ঠিক আছে, তুমি শুনতে থাকো ওয়াকিং সমাপা। পোর্শনে আসছি। স্যার। আচ্ছা, ভেরি গুড মর্নিং টু অল, টু দ্য স্টুডেন্টস অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং বেস্ট উইশেস টু ইউ ফর দ্য এনসুইং মাধ্যমিক এক্সাম। এবং যারা ক্লাস 10ও এই বছর উঠেছো, ক্লাস করছো, তারাও এই ক্লাসটা আশা করি দেখছো এবং শুনছো। আচ্ছা, এবারে বাপু তো মারা গেছেন, বাপু ওয়াজ নো মোর। দ্য পিপল অ্যাকচুয়ালি কুডন্ট বিলিভ দ্য ফ্যাক্ট দ্যাট বাপু ওয়াজ নো মোর। সো আফটার হিজ ডেথ এ funeral procession had to be followed. So that time what actually happened, পদ্মশ্রী অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ তোমরা টেক্সটে, পদ্মশ্রী হচ্ছে এখানে আছে দেখতেই পাচ্ছ পদ্মশ্রীর তিনি কে না মিসেস নাইডুস ডটার। তিনি কিন্তু প্রপোজ করলেন, সি প্রপোজ দ্যাট এভরিবডি উড ওয়াক, আমরা প্রত্যেকে হাঁটবো, এবং দ্যাট প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড। কেন হাঁটবো, কেন প্রশ্নটা অনেক সময় প্রশ্ন আছে, কেন আমরা হাঁটবো? সিম্পলি বিকজ দেখো, প্রথম কথা, দিস উড বি দেয়ার লাস্ট রাইড, দিস উড বি দেয়ার লাস্ট ওয়াক উইথ গান্ধী অর উইথ বাপু, ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড ওয়ান হচ্ছে গান্ধীজি অ্যাকচুয়ালি মেক অর মেড রাদার ওয়াকিং অ্যাজ এ টুল অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। ফলে ওই জন্য ওরা হাঁটাটাকে গ্রহণ করেছিল, ওই পদ্মশ্রীর প্রপোজালটাকে গ্রহণ করেছিল। তারপরে দেখো পরের পাতা দেখো, অথারের কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং ওয়াক, একই কথা বলতে হয়, অ্যাগোনাইজিং কেন? দেখো, grief-stricken people still they hardly believe that Gandhiji was no more. তাদের মনের মধ্যে তারা অ্যাগনি নিয়ে তারা চলছে, তারা অ্যাগনি তারা বহন করছে, ক্যারি করছে অ্যাগনি। অ্যাট দ্য সেম টাইম ইন দ্য funeral procession there was a hugely crowded the procession actually there was a hugely crowded people, so their walking had to be slow. So walking যদি হাঁটাটা যদি স্লো হয় আর মনে যদি অ্যাগনি থাকে, ন্যাচারালি দ্য ওয়াকটা হবে অ্যাগনাইজিং ওয়ান। এবার তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওখানে বডিটাকে রাখা হয়েছে, কিভাবে বডিটাকে ফুল দিয়ে ঢাকানো হয়েছে, ওপেন লেট মানে লে অন ট্র্যাক মানে ট্রাক লেখা আছে। এখানে তারা আসছে, তারা প্রত্যেক বাপুজির ফিটটাকে স্পর্শ করছে। সো হাউ ডিড দে অ্যাকচুয়ালি পে দেয়ার ট্রিবিউট টু বাপু? বলে এই প্রশ্নটা এখানেও তুমি কভার করছে। এইবারে মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াইল ওয়াকিং, হোয়াইল হাঁটতে হাঁটতে দ্য অথারেস অর অথার অ্যাকচুয়ালি felt kind of epiphanic realization actually dawn upon her mind. কি না রিয়েলাইজেশনটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কি ইজ ইট সিম্পলি ওয়াকিং, এটা কি শুধুমাত্র ওয়াকিং? ইট ইজ সিম্পলি ফিউনারাল প্রসেশন, এটা কি শুধুমাত্র ফিউনারাল প্রসেশন? নো, ইট ইজ মোর দ্যান দ্যাট, ইট হ্যাড এ স্পেশাল মিনিং। এইটা তোমাকে যেটা প্রশ্ন করেছে, ওয়াকিংটা হচ্ছে খুব ভাইটাল জিনিস এই চ্যাপ্টারে বা এই প্যারাতে পাবে। স্যার, তাহলে এই রিলেটেড প্রশ্নটা নিয়ে নি, আমাদের কাছে প্রশ্ন আছে। রায়া মুখোপাধ্যায় আমাদেরকে প্রশ্ন করছে, উত্তর 24 পরগনা থেকে রায়ার প্রশ্ন আমরা পেয়েছি, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। সে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি? হ্যাঁ, এটা আমি প্রশ্নতে আসছি, তোমাকে আলোচনাটা করছি দেখতে পাচ্ছ। তারপরে আপনি যেটা বোঝাচ্ছেন হাঁটা সম্পর্কে, তো সেটাও একটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের পরে যাচ্ছি। এবারে এই যে তোমার প্রশ্নতে আমি আসছি, একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে তাহলে ওয়াকিংটা কেন? ওয়াকিংটা গান্ধীজি দেখেছেন ওয়াকিংটা হচ্ছে ওপেন, ওই অ্যাকচুয়ালি টু মানে অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছে ওয়াকিংটা হচ্ছে কিন্তু একটা ওপেন, খুব ইজি ব্যাপার ছিল এবং এটা খুব ইজিলি অ্যাকসেপ্টেড। কারণ সাধারণ মানুষরা তখনকার দিনে ওয়াকিংটাই হচ্ছে ওদের মেন কারণ কনভেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াকিং। এবং ওয়াকিংয়ে তুমি দেখতে পাবো, লাস্টে দেখতে পাবো ওয়াকিংয়ে কোনো ভেহিকেল লাগে না, এর কোনো কস্ট লাগে না, অনলি এনার্জি লাগে। আর তার সবথেকে বড় কথা হচ্ছে গান্ধীজি সাথে ওরা সমস্ত কিছু মানে স্ট্রাগল বলো, তো লড়াই বলো, সব কিছু ওয়াকিংয়ের মাধ্যমে হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে তিনি হেঁটেছেন, যে আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তাহলে ওয়াকিংটা মেন জিনিস। তারপরে দেখো উই হ্যাড ওয়াক, মিনিংটা স্যার বুঝবো। একটু ইন্টারাপ্ট করছি স্যার, কারণ আমাদের সঙ্গে একজন স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে, বিশ্বরূপ মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুলের স্টুডেন্ট। বিশ্বরূপের প্রশ্নটা একবার শুনে নি, বলো বিশ্বরূপ। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, back in Delhi I felt at sea, what is the meaning of this line? হ্যাঁ, ওটা থার্ড ইউনিটে আছে, ওটা ঠিক আছে। তুমি শুনতে থাকো স্যার, আমি দুজনকে একটু থামাচ্ছি, তুমি শুনতে থাকো, আমরা আলোচনা তো করছি, সেই আলোচনায় স্যার অবশ্যই এই পার্টটাও তোমাকে বোঝাবেন, ম্যাডামও রয়েছেন। একটা বিরতির যেহেতু সময় হয়ে গিয়েছে, তো বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আরো এই বিষয় নিয়ে পড়াশোনা করবো, তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। আমতাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। তার বিরুদ্ধে শুরু হচ্ছে
বিভাগীয় তদন্ত। আমতা থানার দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে থানার ওসি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে দেবব্রত চক্রবর্তী তিনি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। সেই কারণে কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। তার কারণ কি? তার কারণ হিসাবে এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারী অফিসাররা এবং প্রশাসনিক আধিকারিকরা। তার যেটা দাবি ছিল যে এই রকম যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে পুলিশ কর্মীরা তারা এখানে এসেছিলেন, তিনি সেই সম্পর্কে কোনো কিছু জানতেন না এবং তিনি পুলিশ সুপারকেও সেই বিষয়ে ব্রিফ করেছিলেন। কিন্তু পুলিশের একটি সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে একজন থানার ওসি তিনি তার থানার অফিসাররা কোথায় কি ঘটনা ঘটাচ্ছে সেই সম্পর্কে তিনি যদি অবগত না হন, সেটা তার একটা বড় ব্যর্থতা। দ্বিতীয় যে বিষয়টা, হতেই পারে তার নলেজে ছিল না এবং এই পুলিশ কর্মীরা কোথাও কোনো ঘটনা ঘটিয়েছে সেটা তাকে জানাননি। কিন্তু তিনি যদি না জেনে থাকেন, যেখানে এরকম একটি গুরুতর অভিযোগ উঠছে, যেখানে একজন মৃতের বাবা দাবি করছেন যে যারা এসেছিলেন তারা আমতা থানারই অফিসার, সেই জায়গা থেকে কোনো রকম এনকোয়ারি না করে সুপিরিয়র অফিসারদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেনি বা তার অফিসাররা কেউ যায়নি। সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা বা প্রশাসনিক আধিকারিকরা যেটা মনে করছেন যে এখানে একটা এনকোয়ারি করে সেই অনুযায়ী উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ব্রিফ করা উচিত ছিল ওসির। সেই কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তার পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এখানে একটি দেহ উদ্ধার হয়, আনিসের বাবা থানায় ফোন করেন এবং তার পরবর্তী সময় দেহ অনেকক্ষণ পরে তুলতে আসা হয় এবং তার পরবর্তী সময় যেটা অভিযোগ উঠেছিল, আমরা নিজেরাও দেখিয়েছিলাম যে ঘটনাস্থল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে একজন যুবক তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছে, নাকি কোনো রকমভাবে দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছেন, সেই বিষয়টা নিয়ে কোনো কনক্লুশনে যখন পৌঁছানো যাচ্ছে না, সেইখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ঘটনাস্থল থেকে অনেক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা যায়। আমরা দেখেছিলাম 48 ঘন্টা পর্যন্ত এই যে ঘটনাস্থল সেটা অরক্ষিত ছিল। ফলে এই ধরনের কর্তব্যে যেগুলো তার পালন করা উচিত ছিল সেগুলো তো তিনি পালন করেননি এবং তার পাশাপাশি কোথাও তিনি সুপিরিয়র অফিসারদেরকেও অনেকাংশে অন্ধকারে রেখেছিলেন। সকাল 7টার পরে এই যে এখান থেকে একটা ঘটনা ঘটেছে, সেটা অনেক সুপিরিয়র অফিসাররা তারা কিন্তু অনেক দেরিতে জেনেছিলেন। ফলে সব মিলিয়ে একটা পরিস্থিতি বিবেচনা করে তার একটা চরম একটা গাফিলতি পাওয়া গেছে। সেই কারণেই তাকে এই মুহূর্তে ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। আজকে আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার নিজেকে বেআব্রু করছে। সরকার যে সমস্ত বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে, যেটা আমরা প্রথম থেকে বলছি, সেটা আরেকবার স্পষ্ট হলো। প্রথমে বলেছিল ওখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই, কেউ যায়নি। তারপরে 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে অন্য 2 জনকে গ্রেপ্তার করলো। দেখা গেল সবই কিন্তু নিরপরাধ। বডি অয়েল। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে আমরা ইংরেজি পড়ছি এবং যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবং বিরতিতে যাওয়ার আগে রায়া মুখোপাধ্যায় প্রশ্নের উত্তর স্যার দিচ্ছিলেন। স্যার, হ্যাঁ, যেটা আছে দেখো এখানে যে ইন্ডিয়ার রিসেন্ট হিস্ট্রি কী হয়েছে না, ইন্ডিয়া জাস্ট ফ্রিডম পেয়েছে। তাহলে বিফোর গেটিং দ্য ফ্রিডম অ্যাকচুয়ালি কী হয়েছিল না, স্ট্রাগলটা যে করেছে, যে হার্ডশিপের মধ্যে দিয়ে গেছেন বাপুজি, তার সঙ্গে তার ফলোয়াররা যে হার্ডশিপের মধ্যে দিয়ে গেছেন, লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে, আপস অ্যান্ড ডাউনস অফ দেয়ার লাইফ টু গেইন দেয়ার ফ্রিডম, এইটাকে এখানে মেনশন করা হচ্ছে মেনলি। যে হার্ড অ্যান্ড, এইখানে দেখতেই পাচ্ছ এখানে যে ওই যে স্মুথ অ্যান্ড রাফ যেটা কথাটা বলা হচ্ছে। তারপরে কি আছে যে গান্ধী যে হেঁটে যাচ্ছে, হাঁটাটাকে বলেছে একবার একটা মিনস অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য ব্রিটিশ ফোর্স, এটা বলেছি আমি আগে। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা হচ্ছে, টু ওয়াক, এই যে আছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাঁটাটা কিন্তু মানে হচ্ছে তুমি স্লোলি হাঁটছো। স্লোলি হাঁটলে কি হচ্ছে, তুমি অনেক টাইম পাচ্ছ। টাইম পালে তুমি থিঙ্ক ক্লিয়ারলি, তুমি অবজার্ভ করছো ক্লিয়ারলি, তুমি তাকে ইনসেট দেখতে পাচ্ছ, হরাইজন দেখতে পাচ্ছ, ফিজিক্যালি মেন্টালিও তুমি তৈরি হচ্ছ যে বাপুজি কী আইডিয়ালসটা আমাদের দিচ্ছেন, কী আইডিয়ালসটা আমাদের ফলো করতে বলেছেন, তার কি আইডিয়াগুলো কী ছিল। আমি যখন প্রসেশনে হাঁটছি, ফিনারাল প্রসেশনে হাঁটছি, ওটা আমি ভাবতে পারছি পরে আমি কি করব, সব কিছু চলছে। তাহলে ওয়াকটা হচ্ছে স্লো প্রোগ্রেসটা ধীরে হলো কিন্তু খুব স্টেডি। চিন্তাধারাটা অনেক কিছু গোছালো, ক্লিয়ারলি ভাবতে পারছি, উইথ ক্ল্যারিটি, উই ক্যান থিঙ্ক ইট ক্লিয়ারলি। এখানে লেখাটা দেওয়াই আছে, দেখতে পাচ্ছ, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি। ফলে এইটা যখন হচ্ছে, যখন চিন্তা করতে পারছো ক্লিয়ারলি, তখন কিন্তু তোমার অনেক কাজটা ইজি হচ্ছে যে আমি পরে কি করব। আর আমি আগেও বলেছি যে ওয়াকিংটা হচ্ছে ডাজ নট রিকোয়ার এনি সর্ট অফ ভেহিকল অর
neither actually requires cost. Only the one thing it requires that energy. And Gandhiji actually take that one as one of the most necessary things. এবং এই এনার্জিটা যদি আমরা পাই তাহলে গান্ধীর আইডিয়াকে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা সামনের দিকে এগোতে পারবো। এবং গান্ধীজি যা কিছু চাইতেন সেটা হচ্ছে খুব কমন প্লেস, খুব অর্ডিনারি। ওয়াকিংটা হচ্ছে খুব অর্ডিনারি, এভারেজ ইন্ডিয়ানদের কাছে ছিল। তাহলে অর্ডিনারি বলে গান্ধীজি এটাকে ট্রান্সফর্ম করতে পেরেছিলেন, যেটা লাস্টে আছে ইন্টু এ জয়ফুল এফোর্ট। তারা দেখতেই পাচ্ছ তাহলে গান্ধীজি ওয়াকিংটাকে ইউজ করে তার চেষ্টাটাকে, স্ট্রাগলটাকে কীভাবে জয়ফুল এফোর্টে তিনি অল্টার বা ট্রান্সফার করতে পেরেছিলেন। ঠিক আছে, এবারে আমরা পরে হ্যাঁ, তো এবার আমরা জানলাম যে গান্ধীজি হ্যাড ব্রেথ হিজ লাস্ট, হি হ্যাড পাসড অ্যাওয়ে। এবার ওনার ফিউনারেল হবে শেষকৃত্যের কদিন পরে। একটা বিশেষ ট্রেন গান্ধীজির অ্যাশেসগুলো, ছাইভস্যগুলোকে নিয়ে, চিতাভস্যগুলোকে নিয়ে আল্লাহাবাদের দিকে এগিয়ে গেল। কম্পার্টমেন্ট যে ট্রেনটা করে গেল সেটাকে ডেকোরেট করা হয়েছে, এমবেলিশ করা হয়েছে উইথ ফ্লাওয়ার্স। লোকেরা ভজন টজন গাইছিলেন। তারা কেউ আর কান্নাকাটি করছিলেন না, কারণ তারা কিন্তু গান্ধীজির প্রেজেন্সটা, দে কুড ফিল গান্ধীজি's presence amongst them. It could be perceived in the midst of the flowers and the decorations that were there. প্রচুর লোক জড়ো হচ্ছিল প্ল্যাটফর্মে। গান এবং প্রার্থনার মাধ্যমে ট্রেনটা গিয়ে পৌঁছলো আল্লাহাবাদে। চিতাভস্যটা ভাসিয়ে দেওয়া হলো, বিসর্জন করা হলো গঙ্গাতে, যেখানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্কে। নয়নতারা সেহগল গোজ অন টু সে যে আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে কিন্তু আমরা প্রত্যেকেই দিল্লিতে ফেরত গেলাম। তারপরে she says back in Delhi I felt at sea. This is very important. She felt at sea, and মনে হচ্ছে এটা অকুল সমুদ্রে এসে পড়লো, দিশাহীন হয়ে গেল, দিশেহারা হয়ে পড়লো। তারপরে উনি বলছেন যে আমি কিন্তু ডিরেক্টলি কখনো গান্ধীজির সাথে হাঁটিনি, আমি কখনো গান্ধীজির সাথে কারাগারেও যাইনি, আমি কোনো আত্মত্যাগও করিনি ফর দ্য কান্ট্রি। আমি, আমার বোনরা, আমরা সবাই খুব ইয়াং পিপল লাইক মি, আমরা কিন্তু মিয়ার অনলুকার্স ছিলাম, উই ওয়ার মিয়ার স্পেকটেটার্স। তবুও দে ফেল্ট অ্যাট সি, দে ফেল্ট কনফিউজ, দে ফেল্ট যেন তারা যেন দিশেহারা হয়ে পড়েছিল। Why did they feel so? Because with Gandhiji's death, they found that their captain was no more, so they did not know what to do. ওরা ছোটবেলা থেকে যেন একটা ম্যাজিক সার্কেলে বড় হয়েছে, যেটা উনি বলছেন I felt I had grown up within a magic circle. একটা জাদু বলয়ের মধ্যে সুরক্ষিত অবস্থায় তারা ছিল। গান্ধীজির মৃত্যুর পরে, গান্ধীজির ডেথের পরে তারা মনে করতে শুরু করলো যে এই জাদু বলাটা যেন হঠাৎ করে ভ্যানিশ করে গেল। দে ফেল্ট আনসিকিউরড, আনপ্রোটেক্টেড উইথ গান্ধীজি's ডেথ। তাদের মনে হতে শুরু করলো যে with Gandhi's passing away, she felt that the magic circle had vanished, leaving her unsafe, leaving her unprotected. তারপরে বললেন, আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাডাম, আবার একটু থামাতে বাধ্য হচ্ছি কারণ আমাদের কাছে একটা ফোন এসছে। জুলি দে আমাদেরকে প্রশ্ন করবে এবার। জুলি, বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো হোয়াট হ্যাড ভ্যানিশড ফর দ্য রাইটার আফটার দ্য ডেথ অফ গান্ধীজি? আচ্ছা, এটা এক্ষুনি বললাম জুলি, যে তুমি শুনতে থাকো। নয়নতারা সেহগলের মনে হয়েছিল দে হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, উইথ গান্ধীজি's ডেথ দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, জাদু বলাইটা ভ্যানিশ করে গেছে, অ্যান্ড শি ফেল্ট আনসেফ, আনপ্রোটেক্টেড। আর এই বিষয়ে আরো আমরা বুঝবো ম্যাডাম, এবং স্যারের কাছ থেকেও বুঝে নেবো আমরা। তোমরা আমাদেরকে প্রশ্ন পাঠাতে থাকো, এবং তোমরা যারা অলরেডি প্রশ্ন করেছো তাদের প্রশ্নের উত্তরও স্যার ম্যাডাম দেবেন। কিন্তু একটা বিরতির সময় হয়েছে, আবারও একটা বিরতি দিচ্ছি, আবারও বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। আমতাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। তার বিরুদ্ধে শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। আমতা থানার দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে থানার ওসি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে দেবব্রত চক্রবর্তী তিনি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। সেই কারণে কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। তার কারণ কি? তার কারণ হিসাবে এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারী অফিসাররা এবং প্রশাসনিক আধিকারিকরা। তার যেটা দাবি ছিল যে এই রকম যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে পুলিশ
পুলিশ কর্মীরা তারা এখানে এসেছিলেন, তিনি সেই সম্পর্কে কোনো কিছু জানতেন না এবং তিনি পুলিশ সুপারকেও সেই বিষয়ে ব্রিফ করেছিলেন। কিন্তু পুলিশের একটি সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে একজন থানার ওসি তিনি তার থানার অফিসাররা কোথায় কি ঘটনা ঘটাচ্ছে সেই সম্পর্কে তিনি যদি অবগত না হন, সেটা তার একটা বড় ব্যর্থতা। দ্বিতীয় যে বিষয়টা হতেই পারে তার নলেজে ছিল না এবং এই পুলিশ কর্মীরা কোথাও কোনো ঘটনা ঘটিয়েছে সেটা তাকে জানাননি, কিন্তু তিনি যদি না জেনে থাকেন, যেখানে এরকম একটি গুরুতর অভিযোগ হচ্ছে, যেখানে একজন মৃতের বাবা দাবি করছেন যে যারা এসেছিলেন তারা আমতা থানারই অফিসার, সেই জায়গা থেকে কোনো রকম এনকোয়ারি না করে সুপিরিয়র অফিসারদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেনি বা তার অফিসাররা কেউ যায়নি। সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা বা প্রশাসনিক আধিকারিকরা যেটা মনে করছেন যে এখানে একটা এনকোয়ারি করে সেই অনুযায়ী উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ব্রিফ করা উচিত ছিল ওসির, সেই কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তার পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এখানে একটি দেহ উদ্ধার হয়, আনিসের বাবা থানায় ফোন করেন এবং তার পরবর্তী সময় দেহ অনেকক্ষণ পরে তুলতে আসা হয় এবং তার পরবর্তী সময় যেটা অভিযোগ উঠেছিল, আমরা নিজেরাও দেখিয়েছিলাম যে ঘটনাস্থল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে একজন যুবক তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছে, নাকি কোনো রকমভাবে দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছেন, সেই বিষয়টা নিয়ে কোনো কনক্লুশনে যখন পৌঁছানো যাচ্ছে না, সেইখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ঘটনাস্থল থেকে অনেক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা যায়। আমরা দেখেছিলাম 48 ঘন্টা পর্যন্ত এই যে ঘটনাস্থল সেটা অরক্ষিত ছিল, ফলে এই ধরনের কর্তব্যে যেগুলো তার পালন করা উচিত ছিল সেগুলো তো তিনি পালন করেননি এবং তার পাশাপাশি কোথাও তিনি সুপিরিয়র অফিসারদেরকেও অনেকাংশে অন্ধকারে রেখেছিলেন। সকাল 7টার পরে এই যে এখান থেকে একটা ঘটনা ঘটেছে, সেটা অনেক সুপিরিয়র অফিসাররা তারা কিন্তু অনেক দেরিতে জেনেছিলেন, ফলে সব মিলিয়ে একটা পরিস্থিতি বিবেচনা করে তার একটা চরম একটা গাফিলতি পাওয়া গেছে। সেই কারণেই তাকে এই মুহূর্তে ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। আজকে আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার নিজেকে বেআব্রু করছে। সরকার যে সমস্ত বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে, যেটা আমরা প্রথম থেকে বলছি, সেটা আরেকবার স্পষ্ট হলো। প্রথমে বলেছিল ওখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই, কেউ যায়নি, তারপরে 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে অন্য 2 জনকে গ্রেপ্তার করলো। দেখা গেল সবই কিন্তু নেড়ে ফেলার দল, সিভিক পুলিশ, হোমগার্ড, তাদের গ্রেপ্তার করলো। তারা বললো যে আমরা ওসির নির্দেশে গেছি। তার যদি ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে হয় সরকারের পক্ষে, তাহলে তো গ্রেপ্তার করতে হবে ওসিকে। ওসিকে গ্রেপ্তার করে বলতে হবে যে ওসিকে কে নির্দেশ দিল, তৃণমূলের নেতা না এসপি না নবান্ন? স্পষ্ট ওসিকে গ্রেপ্তার না করে। এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। ইউক্রেন আক্রমণের প্রথম দিন সফল, স্থলভূমিতে 83টি সামরিক টার্গেট ধ্বংস। দাবি রাশিয়ার পরিত্যক্ত চেরনোবিল প্লান্ট রুশ সেনার দখলে। রুশ আক্রমণে প্রথম দিনেই 137 জনের মৃত্যু, দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। রুশ সেনাকে রুখতে মরিয়া ইউক্রেনের সেনা। খরকিভ ঘিরে ফেলার চেষ্টা রাশিয়ার। সারোকোভ শহরে অস্কিল নদীতে একটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দিল ইউক্রেনের সেনা। ইউক্রেনের টার্নোপিলে আটকে সোনারপুরে পুষ্পক স্বর্ণকার। ইউক্রেনের মেডিকেলের ছাত্র পুষ্পক এলাকায় চরম আতঙ্ক। অনেকেই খাবার, জল, রান্নার গ্যাস জমিয়ে রাখছেন বলেছে ছেলে, জানিয়েছেন উদ্বিগ্ন বাবা মা। ইউক্রেন সংকটের মধ্যেই ঘুরে দাঁড়ালো ভারতের শেয়ার বাজার। 1100 বেশি পয়েন্ট উঠল সেন্সেক্স, নিফটি উঠল 300 বেশি। আনিস কাণ্ডে আজই হতে চলেছে অভিযুক্তদের শনাক্তকরণ। উলুবেড়িয়া জেলে হবে টিআই প্যারেড, সেখানেই রাখা হয়েছে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে। গতকাল আনিসের পরিবারের 7 জনের বয়ান রেকর্ড সিটে। আমতা কাণ্ডের জের সরানো হলো আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। ওসির বিরুদ্ধে শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। অনির্দিষ্টকালের জন্য পাঠানো হলো ছুটিতে। আমতা থানার দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল। আনিসের বাড়িতে ফের সিট। আনিসের পরিবারের 7 সদস্যের বয়ান রেকর্ড। হাইকোর্টের নির্দেশে খুশি নয় আনিসের পরিবার। সিবিআই এর দাবিতে অনড়। আইনজীবীদের সঙ্গে কথা বলে উচ্চতর আদালতে যাওয়ার ভাবনা। সাত সকালে কলকাতায় পথ দুর্ঘটনা। বাগবাড়িতে ক্রেনের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, জখম 1। বাইকের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা বলে অনুমান। মানিকতলা মেইন রোড অবরোধ স্থানীয়দের।
পুরো ভোটে পুলিশেই আস্থা, হাইকোর্টকে জানালো কমিশন। পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে বিজেপি, দ্রুত শুনানির আর্জি গ্রহণ। আজ মামলা শুনবে শীর্ষ আদালত। সেরা লড়াই নয়, প্রতিভার স্বীকৃতি। হাজার মানুষের ভিড়েও অনন্য নিজের কাজে সাধারণের ভিড়ে অসাধারণ কৃতিত্বের অধিকারীদের কুর্নিশ। জি 24 ঘন্টা দেখুন অনন্য সম্মান 1428। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। সহ নিবেদনে তাও ডিটারজেন্ট পাউডার। পরিষ্কার থাকুন, সুস্থ থাকুন। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে আমরা ইংরেজি নিয়ে পড়াশোনা করছি এবং যে চ্যাপ্টারটা পড়েছি অলরেডি আধ ঘন্টা আমাদের পড়াশোনা হয়ে গিয়েছে, আরও আধ ঘন্টা বাকি রয়েছে। ইতিমধ্যে তোমরা যারা প্রশ্ন করছো তাদের প্রশ্নের উত্তরও কিন্তু স্যার ম্যাডাম ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। আমি দুটো প্রশ্ন পরপর নিয়ে নেব, স্ক্রিনেও দেখাবো এবং পড়েও দেবো একই সঙ্গে। শ্রেয়া নস্কর আমাদেরকে প্রশ্ন করেছে, হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়, দক্ষিণ 24 পরগনা স্টুডেন্ট। সে প্রশ্ন করেছে সেটা হচ্ছে, হাউ ডিড গান্ধীজি মেক ওয়াকিং আ জয়ফুল এফর্ট। মাফ করবেন, আমি মৃন্ময় বেরার প্রশ্নটা নেব কারণ এই প্রশ্নের উত্তর স্যার অলরেডি বুঝিয়ে দিয়েছে। মৃন্ময় বেরার প্রশ্ন, মৃন্ময় বেরা ঝাড়গ্রাম থেকে প্রশ্ন করছে, ব্রিফলি ডেসক্রাইব দ্য ইমার্শন জার্নি অফ গান্ধীজিস লাস্ট মর্টাল রিমেইন্স। এটা হলো মৃন্ময়ের প্রশ্ন এবং একই সঙ্গে দেবলীনা সমাদ্দারের প্রশ্নটাও আমি নিয়ে নেব। দেবলীনা পূর্ব বর্ধমান থেকে আমাদেরকে প্রশ্ন করছেন, আমি সেটাও স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। আপনারা যে প্রশ্নটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, হোয়াট ইজ দ্য ম্যাজিক সার্কেল। এই দুটো প্রশ্নের উত্তর আমরা পরপর স্যারের থেকে বুঝে নেব, ম্যাডামের থেকে বুঝে নেব। ম্যাডাম আচ্ছা, আমি অলরেডি বলেছি এই দুটো কোয়েশ্চেনই আমরা ডিল করেছি। ওকে, তো মৃন্ময় যে প্রশ্নটা, ব্রিফলি ডিসক্রাইব দ্য ইমার্শন জার্নি অফ গান্ধীজিস লাস্ট মর্টাল রিমেইন্স, উইভ ডেল্ট উইথ ইট। আমরা বলেছি কীভাবে ট্রেনটা ডেক্ট হয়ে পৌঁছলো আল্লাহাবাদে এবং সেখানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল। তারপরে গান্ধীজির চিতাভস্ম কীভাবে ভাসিয়ে দেওয়া হলো এবং তারপরে তারা দিল্লিতে ফিরে আসলেন। তারপরে নয়নতারা সেহগল বললেন, শি ফেল্ট এট সি। ইটস অ্যান ইডিওম্যাটিক এক্সপ্রেশন, ফেল্ট এট সি। It's a state of confusion that she was in. এতটাই কনফিউজড যে she has little idea about what she should do now. কারণ উনি বললেন যে যতই আমরা ছোটরা কখনোই গান্ধীজির সাথে হাঁটিনি, তার সাথে কারাগারে যাইনি, কিন্তু we felt that we were living in a magic circle, যেটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। একটা জাদু বলয়ের মধ্যে তারা বড় হয়েছিল। গান্ধীজির মৃত্যুর পরে কিন্তু তাদের মনে হলো সেই জাদু বলয়টা যেন ভ্যানিশ করে গেল। They felt themselves to be insecure, unprotected. They felt lost. They felt like lost children. কিন্তু তারপরে gradually she had to stimulate herself. With an effort I roused myself. Okay, gradually she stimulated herself. কারণ ওনার মনে হলো যে গান্ধীজি কি জীবন ধারণ করলেন, মৃত্যুবরণ করলেন, তারপরে কি আর কিছু না, মানে তার জীবনটা কি ওখানেই শেষ হয়ে গেল? আমি কি করে কারেজটা হারিয়ে ফেলতে পারি? আমার মতো যারা, মানে নয়নতারা সেহগলের মতো যারা ইয়াং পিপল, আমাদেরই উচিত কিন্তু এখন ফাদার অফ দ্য নেশন যা আমাদেরকে শিখিয়ে গেছেন, যে আইডিয়ালসগুলো আমাদের মধ্যে ইনস্টিল করে দিয়েছেন, এই যে আমাদেরকে জাগিয়ে তুলেছিলেন আউট অফ দিস ইনডিফারেন্স, আগ্রহহীনতার থেকে যে আমাদেরকে জাগিয়ে তুলেছিলেন, এমপ্যাথেটিক হতে শিখিয়েছিলেন, সিম্প্যাথেটিক হতে শিখিয়েছিলেন, সেটা কিন্তু আমাদেরকে এবার এগিয়ে নিয়ে যেতে হবে। she felt that though Gandhiji was no longer alive, আমরা his children will follow his footsteps and we will keep his ideals alive. We will proudly carry forth the banner that Gandhiji had instilled in his children. We were still there, we were young, strong and proud to bear his banner before us. Gandhi had passed away, Bapu had passed away, but his India would continue to live within his children. ভারত তার সন্তানদের মধ্যেই কিন্তু বেঁচে থাকবে। So she goes on to say যে যতই আমরা we felt lost with Gandhi's death, but she gradually stimulated herself, she roused herself and she came to the conclusion that with Gandhi's death everything doesn't come to a standstill, সব শেষ হয়ে যায়নি। আমরা কিন্তু we'll proudly carry forth the ideals that Gandhi had instilled in us, and Gandhi will keep on living, he will continue to live within us among his children, and we will carry forth all his ideals and all his teachings that he taught us. তো আমরা মোটামুটি একটা জায়গায়, তোমাদেরকে চ্যাপ্টারটা ভীষণ বড়, আমরা মোটামুটি একটা সামারি, একটা সিনপসিস তোমাদেরকে করে দিতে পারলাম। আশা করি তোমরা সেটা বুঝে নিয়েছো। এবার আমরা গ্রামারের দিকে যাব। স্যার বোর্ডে যাবেন। আমি যেটা ম্যাডাম শেষ করছেন শুধু তাহলে ওই টেক্সটেরটা বুঝলে ভালো করে, মানে উইড ফলো দ্য লিগাসি লেফট বাই গান্ধীজি,
আর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তোকে ম্যাজিক সার্কেলটা প্রায় কোশ্চেনটা আছে, এটা মাথায় রাখবে, ম্যাম তো ভালো করেই বলেছেন। তা ম্যাজিক সার্কেলটা একটা রেফার্স টু দ্য একটা অ্যানিমেটিক স্কেল কাস্ট বাই গান্ধীজি among his followers. It is as if a protecting circle by virtue of which Gandhi used to safeguard and guide them and also direct them into the right path. এটা হচ্ছে ম্যাজিক সার্কেলের কথা। তাই তোমরা টেক্সট বইতে দেখতে পাবে অনেকগুলো তোমাদের লাইন আছে, বাক্য আছে, বড় বড় বাক্য আছে। সেই বাক্যগুলো দেখতে পাবে সব কিছু বিভিন্ন জিনিসের জয়েন আছে, কোথাও পার্টিসিপল আছে, কোথাও কনজাংশন আছে, কোথাও ক্লজ আছে, কোথাও ফ্রেজ আছে। তোমার টেক্সট বইতে পরের দিকে গ্রামারে দেখতে পারো, কোথাও নমিনেটিভ অ্যাবসলিউট আছে। তা আজকে আমরা আবার পরের দিকে দেখবে স্প্লিটিং, বাক্য ভাঙা, ঠিক উল্টো। এরকম বাক্য যেরকম জয়েন আছে শব্দ দিয়ে, আবার ঠিক উল্টো জয়েন বাক্যটা ভাঙা হচ্ছে কিভাবে। দুটো এক্সাম্পল তোমার বইতে সুন্দর করে দেওয়া আছে। আমরা আজকে বোর্ডেতে কয়েকটা এক্সাম্পল দিয়েছি দুটোরই, সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো প্রথমটা দেখো, দ্য জয়নিং অফ সেন্টেন্সে দেখতে পাবে, জয়নিং অফ সেন্টেন্সেস। দেখো সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য গ্রেট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। প্রথম বাক্য, হি ওয়াজ কল্ড অ্যাজ দ্য প্রিন্স অফ কলকাতা। এটা ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে ফ্রেজ ইন অ্যাপোজিশন, তাহলে অ্যাপোজ কথাটা কাকে বলছে? অ্যাপোজ কথা মানে হচ্ছে পাশাপাশি বসে। যখন কোনো দুটো ফ্রেজ, ধরো দুটো নাউন বসছে, একটা নাউন অথবা একটা নাউন ফ্রেজ পাশাপাশি বসছে, যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে আমরা তাকে বলছি নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন অর নাউন ইন অ্যাপোজিশন বলি। তাই এখানে বাক্যটা দেখতেই পাচ্ছ, আমি অ্যান্সারটা লিখেছি দেখো, সৌরভ গাঙ্গুলি কমা দ্য প্রিন্স অফ কলকাতা। তার মানে যেই সৌরভ গাঙ্গুলি নাউন, দ্য প্রিন্স অফ কলকাতা, এখানে অনেকগুলো শব্দ হয়েছে বলে ফ্রেজ হয়েছে। ফ্রেজটা কি না, নাউন ফ্রেজ হয়েছে। তাই এটাও নাউন, এটাও নাউন, পাশাপাশি বসে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যেই সৌরভ গাঙ্গুলি সেই প্রিন্স অফ কলকাতা। তাহলে পাশাপাশি বসালাম, কমা দিয়ে করলাম ওয়াজ এ গ্রেট ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে বুঝতেই পারছো এটা আমরা এখানে সুন্দর করে ব্যাখ্যা করলাম। যেরকম ওদের টেক্সটেই একটা আছে দেখো, গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। ওই একইভাবে আমরা ওটাকেও জয়েন করব যে গান্ধীজি ফাদার অফ দ্য নেশন ইজ এ গ্রেট লিডার। ওটাও কিন্তু ফ্রেজ ইন অ্যাপোজিশন। একদম একদম। তারপরে একটা যখন জয়েন দেখো, পার্টিসিপল জয়েন করে কি করতে হয়। একটা বাক্য লিখেছে দেখো, হি স এ টাইগার, একটা আবার হি ওয়াজ প্যানিক স্ট্রিকেন, পার্টিসিপল যোগ করে। আগে পার্টিসিপলটা কি বলতে হবে? পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ হয় বা অ্যাডজেক্টিভ মতো ভাব দেখায় তখন তাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, টি এগুলো যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ মতো কাজ করে তাকে বলছি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তা আমরা এখানে পার্টিসিপল এ টাইগার বাক্য একটা, তাহলে কি করলাম, ভার্বের সঙ্গে সটাকে প্রেজেন্ট ফর্ম সি, সিইং এ টাইগার হি ওয়াজ প্যানিক স্ট্রিকেন। এই যে সিইং ভার্বের সঙ্গে আইজি করে এটা আমরা অ্যাডজেক্টিভের সেন্স আনছি। বাক্যে দেখিয়া আমরা ইয়া বলি যে বাংলাতে ইয়া প্রত্যয়, যদিও বাংলা ক্লাস নয় তো বলতে বাধ্য হচ্ছে, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে ইয়া প্রত্যয় সেরকম, সিইং এ টাইগার হি ওয়াজ প্যানিক স্ট্রিকেন। তাহলে আমরা পার্টিসিপলটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে। আচ্ছা, আরেকটা যদি সেন্টেন্স এরকম দিই আমরা, হি ওয়াজ স্যাটিসফাইড, হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। তাহলে বিং স্যাটিসফাইড কমা হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। ঠিক আছে, এরপরে একটা স্যার শেখাবেন, সেটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে। আচ্ছা, এবার ইনফিনিটিভ দেখো। হ্যাঁ, ইনফিনিটিভ তোমরা দেখবে যে টেস্ট পেপারটা তোমরা পেয়েছো মধ্যশিক্ষা পর্ষদের, সেখানে কিন্তু বেশিরভাগ জয়নিং যেগুলো আসে সেগুলো কিন্তু ইনফিনিটিভ ইউজ করে। স্যারের থেকে একটু দেখে নাও। হ্যাঁ, ইনফিনিটিভ দাও, ইনফিনিটিভ টু ব্যবহার করতে হয়, কিভাবে করতে হয় দেখো। আগে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট এনাফ, প্রথম বাক্য, হি ক্যান সলভ ইচ অ্যান্ড এভরি সাম। এই দুটো বাক্যকে ইনফিনিটিভ যোগ করতে হবে, একটা ভার্বের আগে টু বসাতে হবে। কিভাবে দেখো, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট এনাফ লিখেছি প্রথম, হি ক্যান সলভ ইচ অ্যান্ড এভরি সাম, তাহলে কি দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ ইচ অ্যান্ড এভরি সাম। এই টুটা আমি ব্যবহার করলাম, দেখতেই পাচ্ছ, দিয়ে বাক্যটাকে যোগ করলাম। এবং এটা খুব আসে, ইনফিনিটিভ বলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্টিসিপেল প্রচণ্ডভাবে আসে পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এখানে ক্লাসটা খুব কম, মানে তোমরা জানো যে টাইম স্প্যানটা খুব কম। তোমাদের কাছে কিন্তু টেস্ট পেপার আছে, সেখানে 23টা কোয়েশ্চেন পেপার আছে, সেখানে কিন্তু গ্রামারগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা সেটা করতে শুরু করে দাও। আচ্ছা, এবার আমার গ্রামারের সেকেন্ড সেগমেন্টে যাচ্ছি, স্প্লিটিং। যেটা এখানে করেছি ঠিক উল্টোটা, মানে এখানে আমরা বাক্যগুলোকে, বড় বাক্যকে ভেঙেছি, এখানে হচ্ছে এখানে ভাঙা বাক্যগুলোকে জুড়েছি, আর এখানে হচ্ছে বড় বাক্যগুলো ভাঙবো। এটা হচ্ছে কি দেব আইডিয়াস প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স আর সিকোয়েন্স অফ আইডিয়াস। বাক্যটা ভাঙবো কী করে? ধরো ডক্টর রাধাকৃষ্ণন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ এ লার্নেড ম্যান, এই পুরো একটা বাক্য আছে। তাই এখানে আইডিয়াগুলো দেখো, আইডিয়াস প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স, আইডিয়াগুলো দেখো।
না, ডক্টর রাধাকৃষ্ণন একটা কি আইডিয়া কি না, সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা আইডিয়া, আবার সেকেন্ড আইডিয়া হচ্ছে লার্নেড ম্যান, দুটো আইডিয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে আমি দুটো আইডিয়াকে দুটো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে ভাঙবো। ডক্টর এস রাধাকৃষ্ণন ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা বাক্য করলাম, আবার হি ওয়াজ এ ভেরি লার্নেড ম্যান আরেকটা বাক্য করলাম। আবার একটা দেখো সিকোয়েন্স অফ আইডিয়াস কীরকম দেখো, মানে ঘটনা অনুযায়ী কোন ঘটনার আগে ঘটছে সেই অনুযায়ী বাক্যটা প্রথম বসাবো, যেটা আগে ঘটছে সেই বাক্যটা প্রথম বসাবো সিকোয়েন্স অনুযায়ী। কি, আই স এ ম্যান রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, এই বাক্য দেখো। তাহলে আমি একটা লোককে দেখলাম রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, তাহলে আমি আমার লোকটাকে দেখা আগে, তারপর তো লোকটা হাঁটছে দৌড়চ্ছে দেখলাম তো, তাহলে আমি যে লোকটাকে দেখছি তাহলে আই স এ ম্যান প্রথম হবে, প্রথম ঘটনাটা আগে, আমি আগে লোকটাকে দেখেছি তারপর লোকটা হাঁটতে দেখেছি বা দৌড়তে দেখেছি, তাহলে আই স এ ম্যান প্রথম বাক্য হলো। আর সেকেন্ডটা হচ্ছে হি ওয়াজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, তাহলে এই যে প্রথম বাক্যটা একটা ভাঙলাম, হি ওয়াজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, আরেকটা বাক্য করলাম। তাহলে এইভাবে তোমরা স্প্লিটিংটাও করতে পারো, শুধু মনে রাখবে আইডিয়াসগুলো কি আছে, আইডিয়াসগুলোকে ভাববে, আর সিকোয়েন্সটা যদি পরপর যেভাবে থাকবে তোমরা সেভাবে এতে আসবে। হ্যাঁ, যেরকম আইডিয়াসগুলো প্রেজেন্ট আছে ইন দ্য সেন্টেন্সেসে সেইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে স্প্লিট করে দেবে। এখানে দেখানো সত্যি খুব কম সময়, আমি বুঝতে পারছি সেটা। তোমাদের কিন্তু টেক্সটেও আছে, টেস্ট পেপারে তো আছেই, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর তোমাদের টিচাররাও আছেন, তারাও তোমাদেরকে একটু হেল্প করে দেবেন। আর এবার আমরা জানি যে রাইটিং অ্যাক্টিভিটিস এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বায়োগ্রাফি। একটু আগে আমরা যেটা পড়লাম সেটাও একটা বায়োগ্রাফি ছিল, সেখানে আমি বললামও যে বায়োগ্রাফিটা হচ্ছে যে মানে মানে নিজে লিখছেন না, আরেকজন লোক লিখে দিচ্ছেন, আইডিয়াসগুলোকে কানেক্ট করা হচ্ছে, যেটা আমরা আগের দিন বলেছিলাম তোমাদের ফ্লো চার্টের সময়, প্রসেস রাইটিংয়ের সময়, যে উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেগুলোকে বায়োগ্রাফি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স। সেইগুলো যদি সাজিয়ে ফেলা যায় দিয়ে একটা বায়োগ্রাফি তোমরা ইজিলি লিখতে পারবে। ইউজ লিঙ্কার্স, go about the facts chronologically, সিকোয়েন্সটা মেনটেন করবে, অ্যান্ড উইদিন দ্য ওয়ার্ড লিমিট তোমরা লিখবে। তাহলে মনে হয় না তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে উইথ বায়োগ্রাফি রাইটিং। আমরা অ্যাসাইনমেন্টেও দেখবে যখন আমরা দিয়েছি একটা বায়োগ্রাফি রাইটিং, ইটস মোর অর লেস এ রিভিশন অন দ্য চ্যাপ্টার দ্যাট উই টট ইউ ফর সো লং। তো সেটা তোমাদেরকে কোনো রকম কোনো সমস্যা হবে না। জাস্ট কানেক্টার্সগুলোকে ইউজ করে সিকোয়েন্সুয়ালি যদি তোমরা যাও তাহলে দেখবে বায়োগ্রাফি রাইটিং ইজ নট আ প্রবলেম। তোমরা তো জানো, ম্যাডাম তো বললেনি, বায়োগ্রাফিতে একটা তো ভালো করেই জানো যে একটা ইন্ট্রোডাকশন পার্ট, একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স দিলে ভালো হয়, ভালো দেওয়া উচিত। একটা টাইটেল তো হবে, ইন্ট্রোডাকশন সেন্টেন্স থাকবে। তা ম্যাডাম যেগুলো বললেন যেভাবে হিন্টসগুলো ধরো যেভাবে করতে হবে, লাস্টে যদি সম্ভব হয় একটা কনক্লুডিং পার্ট দেবে। বায়োগ্রাফি ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করবে, আর অবভিয়াসলি যে ঘটনা দেখে তোমার পাস্ট টেন্সে ম্যাক্সিমাম সময় হবে, ম্যাডাম তো সবই বললেন। তা আমরা এবারে অ্যাসাইনমেন্টে যাব। অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে আমাকে একটা ব্রেক নিতে হবে, আমরা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, কারণ আমরা এরপরে অ্যাসাইনমেন্ট যেমন বলবো তেমনি নেক্সট ডে কবে ক্লাস হবে এবং সেটাতে কি বিষয় নিয়ে পড়াশোনা হবে সেটাও তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। আমতাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে, তার বিরুদ্ধে শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। আমতা থানার দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে থানার ওসি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে দেবব্রত চক্রবর্তী তিনি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। সেই কারণে কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। তার কারণ কি? তার কারণ হিসাবে এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারী অফিসাররা এবং প্রশাসনিক আধিকারিকরা। তার যেটা দাবি ছিল যে এই রকম যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে পুলিশ কর্মীরা তারা এখানে এসেছিলেন, তিনি সেই সম্পর্কে কোনো কিছু জানতেন না এবং তিনি পুলিশ সুপারকেও সেই বিষয়ে ব্রিফ করেছিলেন। কিন্তু পুলিশের একটি সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে একজন থানার ওসি তিনি তার থানার অফিসাররা কোথায় কি ঘটনা ঘটাচ্ছে সেই সম্পর্কে তিনি যদি অবগত না হন, সেটা তার একটা বড় ব্যর্থতা। দ্বিতীয় যে বিষয়টা হতেই পারে তার নলেজে ছিল না এবং এই পুলিশ কর্মীরা কোথাও কোনো ঘটনা ঘটিয়েছে সেটা তাকে জানাননি। কিন্তু তিনি যদি না জেনে থাকেন, যেখানে এরকম একটি গুরুতর
অভিযোগ উঠছে, যেখানে একজন মৃতের বাবা দাবি করছেন যে যারা এসেছিলেন তারা আমতা থানারই অফিসার। সেই জায়গা থেকে কোনো রকম এনকোয়ারি না করে সুপিরিয়র অফিসারদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেনি বা তার অফিসাররা কেউ যায়নি। সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা বা প্রশাসনিক আধিকারিকরা যেটা মনে করছেন যে এখানে একটা এনকোয়ারি করে সেই অনুযায়ী উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ব্রিফ করা উচিত ছিল ওসির, সেই কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তার পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এখানে একটি দেহ উদ্ধার হয়, আনিসের বাবা থানায় ফোন করেন এবং তার পরবর্তী সময় দেহ অনেকক্ষণ পরে তুলতে আসা হয় এবং তার পরবর্তী সময় যেটা অভিযোগ উঠেছিল, আমরা নিজেরাও দেখিয়েছিলাম যে ঘটনাস্থল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে একজন যুবক তিনি নিজে পড়ে গেছেন, নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছে, নাকি কোনো রকমভাবে দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছেন, সেই বিষয়টা নিয়ে কোনো কনক্লুশনে যখন পৌঁছানো যাচ্ছে না, সেইখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ঘটনাস্থল থেকে অনেক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা যায়। আমরা দেখেছিলাম 48 ঘন্টা পর্যন্ত এই যে ঘটনাস্থল সেটা অরক্ষিত ছিল, ফলে এই ধরনের কর্তব্যে যেগুলো তার পালন করা উচিত ছিল সেগুলো তো তিনি পালন করেননি এবং তার পাশাপাশি কোথাও তিনি সুপিরিয়র অফিসারদেরকেও অনেকাংশে অন্ধকারে রেখেছিলেন। সকাল 7টার পরে এই যে এখানে থেকে একটা ঘটনা ঘটেছে, সেটা অনেক সুপিরিয়র অফিসাররা তারা কিন্তু অনেক দেরিতে জেনেছিলেন, ফলে সব মিলিয়ে একটা পরিস্থিতি বিবেচনা করে তার একটা চরম একটা গাফিলতি পাওয়া গেছে। সেই কারণেই তাকে এই মুহূর্তে ছুটিতে পাঠিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। আজকে আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার নিজেকে বেআব্রু করছে। সরকার যে সমস্ত বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে, যেটা আমরা প্রথম থেকে বলছি, সেটা আরেকবার স্পষ্ট হলো। প্রথমে বলেছিল ওখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই, কেউ যায়নি, তারপরে 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে অন্য 2 জনকে গ্রেপ্তার করলো। দেখা গেল সবই কিন্তু নেড়ে ফেলার দল, সিভিক পুলিশ, হোমগার্ড, তাদের গ্রেপ্তার করলো। তারা বললো যে আমরা ওসির নির্দেশে গেছি। তার যদি ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে হয় সরকারের পক্ষে, তাহলে তো গ্রেপ্তার করতে হবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে আমরা ইংরেজি পড়ছি এবং যে চ্যাপ্টারটা পড়ছি তোমরা অলরেডি জানো, অনেকটা পড়ে ফেলেছি আমরা। আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো একটু বোঝার দরকার রয়েছে। আমি ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম, একটু যদি বলেন যে আর কোন কোন জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্টুডেন্টরা খেয়াল রাখবে কোনগুলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা তো এবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। হ্যাঁ, এবার যেখানে তোমাদের প্রবলেমগুলো হয়, আমরা এই চ্যাপ্টারটা একটু আসছি, তারপরে তার আগে একটু বলে নিই। তোমরা যখনই দেখবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, একটা কোয়েশ্চেন থাকে, সেগুলোতে একদম প্রিসাইজ ইনফরমেশনটা তুলবে, সেইটুকু লিখবে। সেটা তোমরা ঠিকঠাক মতো করো। সেখানে আমাদের মার্কস কাটার, মানে আমি ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যান এক্সামিনার বা হেড এক্সামিনার বলছি যে সেখানে আমাদের মার্কস কাটার খুব একটা জায়গা থাকে না। যেখানে আমাদের মার্কস কাটার জায়গাটা, সেটা আগের ক্লাসেও বলেছিলাম যে ট্রু অ্যান্ড ফলস সেন্টেন্সেস। যখন তোমাদের একটা ট্রু অ্যান্ড ফলস, রাইট T for true and F for false, and pick out suitable lines, phrases from the passage in support of your answer, সেখানে যে সমস্যাটা হয়, তোমরা অনেক সময় ট্রু যে সেন্টেন্সটা হওয়া উচিত সেখানে তোমরা ফলস লিখে দিলে, কিন্তু সাপোর্টিং সেন্টেন্সটা ঠিক লিখলে, সেটা হলে কিন্তু তোমরা নম্বরটা পাবে না। ট্রুটা যদি, মানে ফলসের জায়গায় ট্রু, যদি ওই পার্টটা যদি ভুল হয়ে যায়, তাহলে তোমার সাপোর্টিং সেন্টেন্সেসে তোমরা কিন্তু কোনো রকম কোনো মার্কস পাচ্ছ না। আরেকটা কথা, ঠিক হতেই হবে, তবে কারণ তোমাদের ওখানে 1+1 বা 1+2 এরকম যে মার্কিংটা করা থাকে। আর একটা কথা এই প্রসঙ্গ বলি, আমি এটা দেখাচ্ছি, ট্রু ফলসে অনেকের টেন্ডেন্সি থাকে ট্রুটা লেখে খাতাতে দিয়ে আমার একটা আস্তে করে দাগ দিয়ে দেয়। তো ডোন্ট ডু দ্যাট। প্লেন টি লেখো আর অথবা প্লেন এফ লেখো, এটা খুব ভাইটাল। আরেকটা ব্যাপার হচ্ছে ট্রু ফলস পুরোটা লিখলেও কিন্তু আমরা মার্কস কাটা হয় না। যেটা বলা সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স যখন তুমি টেক্সট থেকে তুলছো, সেটা কিন্তু উইদিন কোটেশনস তুলবে, বাট কারণ তুমি পিক আউট করছো, সো দ্যাট শুড বি উইদিন কোটেশন মার্কস। ঠিক আছে? আর আনসার্সগুলো, যেগুলো আনসার্স আসে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, সেগুলো তোমরা একদম ব্রিফ টু দ্য পয়েন্ট লিখবে আনসার, যেটুকু জায়গা। এমনিতেই আমাদের ইংলিশের একটা ভালো দিক আছে যে আমরা একটা কম্পোজিট পেপারে পরীক্ষা দিই, তো একদম নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু উত্তরগুলোকে ফিট করানোর চেষ্টা করবে। যেরকম ধরো বাসিং অফ বাপুর, এখানে যদি আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোকে পড়তে হয়, ইউনিট 1-এ আমরা দেখে নেব যে হাউ ডিড নয়নতারা সেহগল রিসিভ দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ? What did she do immediately after? When she reached Birla House, what was the condition of the room when she reached Birla House? How did the people react on learning of Gandhiji's death? Initial reaction একরকম ছিল, তারপরে রিয়াকশন কি ছিল? তারপরে হচ্ছে
যেটা আমাদের কাছে কোয়েশ্চেনও এসছে, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, ওয়াই ডিড দে লুক লাইক লস্ট চিলড্রেন? ঠিক আছে, ইউনিট 2 থেকে স্যার বলবেন? হ্যাঁ বলছি। ইউনিট 2 তে কি হচ্ছে, ইউনিট 2 তে ধরো হু প্রপোজড দ্যাট দে উড ওয়াক উইথ দ্য funeral procession মানে পদ্মশ্রী নাইডুস ডটার, এটা হোয়াই ডিড সি প্রপোজ দ্যাট ওয়ান? তাহলে তোমাকে আমি আলোচনা আলোচনা করতে বুঝিয়েছি। তারপরে ধরো বলছে অ্যাগোনাইজিং ওয়াক, বললাম কেন এটা অ্যাগোনাইজিং ওয়াক। তারপরে হচ্ছে বলে হাউ ডিড দে পে ট্রিবিউট বা হাউ দ্য ডিভোটি পে দেয়ার ট্রিবিউট টু গান্ধীজি, সেটাও আছে, কিভাবে তার ওপেন বডি আছে, সাহিত্য আছে, তারা পাওয়ার সময় প্রণাম করছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তারপরে তো ওয়াকিং নিয়ে অনেকগুলো কথাই বলা হচ্ছে, ওয়াকিং নিয়ে একটা দুটো অলরেডি প্রশ্ন আমরা পেয়েছি, আলোচনাও করেছি ওয়াকিং নিয়ে। হ্যাঁ, সুতরাং এগুলোকে এর বাইরে এখানে এই ইউনিটে আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হয় না। ঠিক আছে। আচ্ছা, ইউনিট 3 তে দেখবে যে হাউ ওয়াজ গান্ধীজিস মানে হাউ ওয়াজ গান্ধীজিস অ্যাশেস, মানে চিতাভস্মটা কি করে ক্যারি করা হয়েছিল টু আল্লাহাবাদ, সেটা তো আছেই, প্রথমে তোমরা দেখে নেবে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাশেস টু আল্লাহাবাদ। How was the compartment decked? What happened in every station? Every station e ki hoyechilo? Where were the ashes immersed? Tarpore they all went back to Delhi. What happened when Nayanthara Sehgal reached Delhi? Mane how did she feel when she reached Delhi? Eta khub important. I felt at sea. Ota dubar ache. Ar tarpore magic circle niye ekta proshno ashe. I felt the magic circle had vanished, leaving me unprotected. What is the magic circle? Why did she feel that the magic circle had vanished? And gradually what did she think? How did she stimulate herself? Jeta bolche with an effort I roused myself. How did she gradually stimulate herself? Otao important, Bapu had passed away but his India would continue to live with his children. In spite of the fact that Bapu had died, the father of the nation had passed away, how would India continue to live? এই কোয়েশ্চেন্স গুলো তোমরা যদি রেডি করে ফেলো তাহলে আমার মনে হয় না এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে। আর যেগুলো বললাম ওই ছোটখাটো জিনিসগুলো মনে রাখবে, ট্রু ফলসে ট্রুই লিখবে, মানে ঠিকটা লিখবে, উইদিন কোটেশনস লিখবে, আনসার্সগুলো একদম প্রিসাইজ লিখবে, আর হাতের লেখাটা একটু পরিষ্কার করে লেজিবলি লিখবে, তাহলে কারোর কোনো রকম কোনো সমস্যা হবে না। বায়োগ্রাফি যখন যদি আসে সেখানে বায়োগ্রাফি তোমরা লিঙ্কার্স ইউজ করে ইন্ট্রোডাক্টরি একটা ভালো সেন্টেন্স দিয়ে পাস্ট টেন্সে লিখে একটা কনক্লুডিং সেন্টেন্সে আসবে। গ্রামার টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, এখনও সময় আছে। সমস্ত টেস্ট পেপার থেকে যদি গ্রামারগুলো করে ফেলো মোটামুটি 3-4 ঘন্টায় পুরো গ্রামারটা হয়ে যাবে, সুতরাং সেটা নিয়েও তোমাদের কোনো সমস্যা আশা করি হবে না। তো অল দ্য বেস্ট ফর ইওর মাধ্যমিক। তারপর আমরা অ্যাসাইনমেন্টে যাব। হ্যাঁ স্যার কিছু বলছেন? হ্যাঁ ওটাই, মানে ম্যাডাম তো অলমোস্ট সব কিছুই বলেছেন, তবু বলছি তোমার যে ট্রু ফলসের পার্টটাতে দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দেবে ওটা অনেকে টেন্ডেন্সি থাকে কি হয়, পুরো সেন্টেন্সটা ধরো একটা সেন্টেন্সে যেখানে মার্ক হয় সেখানে পুরো হয়তো হবু একটা প্যাসেজ টুকে দিচ্ছে, যেটা দরকার নেই। তোমাকে বলা হচ্ছে যে এক্স্যাক্ট জায়গাটা, ধরো একটা সেন্টেন্সের মাঝে তোমার জিনিসটা বললে হয়ে যাচ্ছে, তাহলে তুমি 3টে ডট দিয়ে মাঝের ওই কথাটা যেটা বললে আমার স্টেটমেন্টটা সাপোর্ট করছে আমি ওইটুকুই লিখবো। তোমরা কি করছো, সেন্টেন্সটা হয়তো বিশাল 4 লাইনের সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা টুকছো, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, কারণ জায়গা অত করে, কারণ ওদের কাছে অ্যাম্পল টাইম, হ্যাঁ অ্যাম্পল টাইম থাকে, কারণ ওটা ঠিকই বলেছো, কারণ ওটা তোমার যত স্পেস নেই। আরেকটা আমাদের মনে হয় ম্যাম আমরা জানি যে খাতা দেখি, হ্যাঁ এটা হচ্ছে যে তোমাদের যে স্পেস থাকে রাইটিং স্কিলের ক্ষেত্রে না, ওই স্পেসটা মোর দেন এনাফ। অনেকের টেন্ডেন্সি থাকে দেখে লুসিড নেয়, লুসিড নেওয়ার প্রয়োজন দরকার নেই, তোমার ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করো, ওটা হ্যাঁ ভালো করে ওয়ার্ড লিমিটটা মেনটেন করো। সমস্ত টিপস স্যার ম্যাডাম দুজনেই দিয়ে দিয়েছেন। আমাদের ক্লাস আজকে শেষ করব, তবে হ্যাঁ অ্যাসাইনমেন্টের দিকে প্রতিদিন তোমাদের নজর থাকে। আজকেও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ম্যাম এবং স্যার রয়েছেন, তারা ভালো করে বুঝিয়ে দেবেন। ম্যাডাম অ্যাসাইনমেন্ট, আচ্ছা অ্যাসাইনমেন্টটা তোমরা দেখো স্ক্রিনে যাচ্ছে, ঠিক আছে, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও বা রেকর্ডিং করে নাও, ছবি তুলে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বারবার বললাম একদম টু দ্য পয়েন্ট প্রিসাইজ তুলবে আনসারটা। সেকেন্ডটা ওই ট্রু অ্যান্ড ফলস দেখে নাও, দুটো আছে। যেরকম দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ গ্রিফ স্ট্রিকেন পিপল এট এভরি স্টেশন, সাপোর্ট ট্রু না ফলস, এটা কিন্তু ট্রু আমরা জানি। And the authoress participated in the activities of Gandhiji when he was alive, এটা কিন্তু false, supporting sentence তোমরা তুলে নিচ্ছ। থার্ড আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, দুটো আনসারই, দুটো কোয়েশ্চেনেরই আমরা আনসার ডিসকাস করেছি বারবার, সুতরাং তোমাদের কোনো সমস্যা হবে না। হোয়াট ইজ মেন্ট বাই ম্যাজিক সার্কেল অ্যান্ড হাউ ডিড দ্য ক্রাউড পে দ্যাট হোমেজ টু গান্ধীজি। তারপরে যেটা স্যার করিয়েছেন এখানে ওটাও তোমরা ছবি তুলে নাও। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। 4টে সেন্টেন্স আছে, একটা ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, একটা ইউজিং ইনফিনিটিভ, যেটা বললাম মাধ্যমিকে দেখবে টেস্ট পেপারটাতে প্রচুর রকমের ইনফিনিটিভ এর সেন্টেন্স আছে, প্র্যাকটিস করবে।
থার্ড আছে ইউজ অ্যান ইলেটিভ কনজাংশন, আর লাস্টেরটা ইউজ নাউন ক্লজ। আর এতক্ষণ যেটা আমরা পড়ালাম বায়োগ্রাফি, সেটাই আমরা দিয়েছি অ্যাসাইনমেন্ট, এবং টপিকটাও একই, মহাত্মা গান্ধী। এই যে তোমাদের লিঙ্কার্সগুলো দেওয়া আছে, পয়েন্টসগুলো দেওয়া আছে, সেগুলোকে লিঙ্কার্স দিয়ে জুড়ে ভালো করে এটাকে লেখার চেষ্টা করবে। তোমরা জানো বায়োগ্রাফি উইদিন 100 ওয়ার্ডস লিখবে, আর 10 নম্বর থাকে। তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে দেওয়া হলো গ্রামার পোর্শনে যেগুলো আমরা করেছি, তার বাইরেও যে টেক্সটে যে গ্রামারগুলো আছে আমরা সেগুলোকে অ্যাসাইনমেন্টে দিয়েছি, দু একটা রিলেটিভ কনজাংশন বলো ওগুলো দিয়েছি, যাতে করে তোমরা তৈরি থাকো। আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো। আর যারা অ্যাসাইনমেন্টটা এতক্ষণ ধরে স্ক্রিনশট নিচ্ছে, তারা এরপর থেকে যদি এতটা বড় থাকে অ্যাসাইনমেন্ট, তাহলে তোমরা একটা কাজ করবে, ভিডিও মোডে গিয়ে রেকর্ড করে নেবে, তাতে তোমাদের সুবিধে হবে। আচ্ছা, সময় একদম শেষ। নেক্সট ডে কবে ক্লাস হবে সেটাও বলে দিই। মানডে হবে 28 তারিখে ক্লাস, এবং মানডেতে আমরা অঙ্ক নিয়ে কিন্তু ক্লাস করাবেন, স্যার ম্যাডাম থাকবেন। যে চ্যাপ্টারটা হবে সেটা হলো চক্রবৃদ্ধি, সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই বিষয়ে তোমরা প্রশ্নপত্র পাঠাতে পারো। প্রশ্নপত্র রবিবার বেলা 12টার মধ্যে তোমরা পাঠাবে। কোথায় পাঠাবে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি, 9830409773, 9830409773। এই ফোন নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন পাঠাও। আর মেইল আইডি আছে, সেটাও বলে দিচ্ছি, bsclassroom2022@gmail.com। এই দুটো মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্ন রবিবার বেলা 12টা পর্যন্ত কিন্তু পাঠাতে পারবে। আজকে আমাদের ক্লাসরুম এখানেই শেষ করতে হচ্ছে। ম্যাডাম, স্যার দুজনকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। আমতাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। তার বিরুদ্ধে শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। আমতা থানার দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি খবর? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে থানার ওসি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে দেবব্রত চক্রবর্তী তিনি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন। সেই কারণে কিন্তু